ফ্রেঞ্চ ভাষায় আছে Maintenant je vais visiter pour tem vieux je t'aime parole forte. Installez votre grave juste pour jour toutes les choses que je te donne. যার অর্থ এই যে ফ্যাসিবাদ কখনোই হঠাৎ করে ট্যাঙ্কের গর্জনে কিংবা বন্দুকের নলের মুখে জন্ম নেয় না। ফ্যাসিবাদের জন্ম হয় সংবাদের শিরোনামে, ক্যামেরার ফ্রেমে আর নিয়ন্ত্রিত শব্দ চয়নে। যেদিন সংবাদ মাধ্যম সত্য প্রচারের দায়িত্ব ছেড়ে ক্ষমতার প্রচারক হয়ে ওঠে, সেদিনই একটি সমাজ প্রথমবারের মতো ফ্যাসিবাদের দিকে পা বাড়ায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কোনো কথা বলতেছে না। আমরা দেখতেছি সালাউদ্দিন সাহেব দেশে প্রবেশ করার পর থেকে বিএনপির সমস্ত কন্ট্রোল সালাউদ্দিন সাহেবের হাতে চলে গেছে। এই সালাউদ্দিনের মাধ্যমেই বিএনপির পুরো কন্ট্রোলটা ভারত নিয়ে নিয়েছে বলে আমি মনে করি। কেতাবে আছে কিন্তু বাস্তবে এটা প্রয়োগ হচ্ছে না। মাননীয় স্পিকার, এটাকে নিশ্চিত করতে হবে 100% যা লেখা আছে সে অনুযায়ী কাজ করতে হবে। যদি না করে তাহলে মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। রাখের কথা আছে না, ওষুধ দিব কোথায়, সারা গায়ে ব্যথা। আমরা তো ক্ষমতা এলাম 2 মাস, আমরা আসার পরে তো পাম্পও চালু করতে পারি নাই এখনো। আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, কোথায় যৌন নির্যাতন করা হয়েছে? এখানে একটা মিম শেয়ার দেওয়া হয়েছে, যেখানে দেওয়া হয়েছে তিমি মাছ সবাইকে সার্ভ করা হচ্ছে। আমাদেরকে আমাদের এই মৌখিক প্রশ্ন উত্তর পর্বটি যদি আপনারা বাদ দিয়ে দেন, তাহলে আমরা কাদের কাছে প্রশ্ন করব? এক মিনিট মাননীয় স্পিকার, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় না। আমরা কবে ট্রেজারি ব্রাঞ্চে যাব, 45 মিনিট ধরে কথা বলবো? অবশ্যই বলবো, অবশ্যই ইনশাআল্লাহ। মাননীয় সদস্য, আপনি একটু শেষ করুন দয়া করে। সরকার 51,000 কোটি টাকা এই 2 মাসে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। সরকার মানে অভিনয় করছে, মনে হয় যেন এক একজনের 20টা-25টা করে কার্ড দিয়ে দেবে। হেলথ কার্ড, এডুকেশন কার্ড, নাগরিক কার্ড, এই কার্ডগুলো দিয়ে ফ্যামিলি কার্ড, সার কার্ড, ডিজেল কার্ড, এই কার্ডগুলো নিয়ে আমরা মাথায় করে কোথায় যাব বলেন তো? নারীর যেমন যৌবন না থাকলে, সৌন্দর্য না থাকলে দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরে তাকায় না, বিগত যৌবনা দিকে ফিরে থাকে না। পুরুষের একই অবস্থা, রাষ্ট্রেরও টাকা থাকে। ভোট দিতে দেশে গেছি, ভোট দেওয়া হয়েছে, বিএনপি সরকার ক্ষমতায় গেছে, আমি নিজেই বিএনপি করি। তারপর ঢাকা হওয়ার পর 1 লোক কইতেছে বেলাল যে 10,000 টাকা লাগলেও এটা ফ্যামিলি গেট রাখবা। আমি কই কি কয়, হারা বছর বিএনপি করলাম, 17 বছরে ভোট দিলাম না, অনুনি 10,000 টাকা লাগলেও এটা ফ্যামিলি গেটে নাম লাগবে। তাহলে এই বিএনপি করিয়া কি হইলো? বেটাই কইছে লাগলেও তুমি নামটা দিয়ে রাখো, ভবিষ্যতে ভালো হইবে। প্রথমে আপা বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে কেন আমরা কথাবার্তা বলি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে বলবো তো কাকে বলবো? আপনাদের সরকারের তো স্পোক্স পার্সনই হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আর কোন মন্ত্রীকে তো আমি কথা বলতে দেখি না। আপনি বললেন কি যে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে ওয়ান ম্যান আর্মি, এ ধরনের একটা ভাইব দেওয়ার চেষ্টা করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান ম্যান আর্মি না, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে বিএনপির লোনলিয়েস্ট ম্যান। কেন লোনলিয়েস্ট ম্যান? কারণ আপনার অন্যান্য মন্ত্রী যখন কথা বলে এত ব্লান্ডার করে। হ্যাঁ, আমরা কি পারি না, আমরা দেখাচ্ছি তো কি ব্লান্ডার করে। আইনমন্ত্রী কথা বলতে গিয়ে বলেন যে এটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হচ্ছে একটা প্রতারণার দলিল। আপনার জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু বলেন আজাদি ইজ নট আওয়ার ল্যাঙ্গুয়েজ। আপনার পরিবহন মন্ত্রী বলেন যে ঈদ যাত্রা অত্যন্ত সুখকর হয়েছে। অর্থাৎ আপনার বিএনপি আমি মনে হয় নিজে পলিসিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য মন্ত্রীরা যখন কথা বলেন এত বাজে পরিস্থিতি তৈরি হয়, তো ফলে চিন্তা করছে আচ্ছা একটু সালাউদ্দিন ভাইকে সামনে নিয়ে এসে একটু কম বাজে পরিস্থিতি তৈরি হবে। তো ফলে সালাউদ্দিন ভাই আসলে ওয়ান ম্যান আর্মি না, লোনলিয়েস্ট ম্যান ইন বিএনপি। এবার আরেকটা কথা আসেন, আপা বারবার বলেন যে সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে তো আমরা এক কথা নেই। আপনার সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে এই প্রশ্নটা আপনি আমাদেরকে জিজ্ঞেস না করে, এনসিপি কে জিজ্ঞেস না করে, আপনি আপনার দলের প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকিকে জিজ্ঞেস করেন। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে উনি সবচেয়ে বেশি অ্যাক্টিভিজম করেছেন। সংবিধান সংস্কার পরিষদের কথা উনি তার নির্বাচনী ইস্তেহারে লিখেছেন, পোস্টারে লিখেছেন। তাহলে আপনারা তাকে কোন বুঝে আপনারা তাকে প্রতিমন্ত্রী বানালেন আমি জানি না। আচ্ছা, আরেকটা বললেন যে আপনি অব্যাহত আছে, এটা থাকবে, এটা চলবে। এ নিয়ে মাননীয় চিফ হুইপও আমাদের সাথে কথা বলেছেন। রাস্তা ওইটাও বের হবে, সমস্যা নাই। কিন্তু এই বিষয়টাকে আমরা আরও 2-1বার নোটিশে আনার চেষ্টা করেছি, 71 বিধিতে সুযোগ দেওয়া হয়নি। এখনও যদি এইভাবে পাশ কাটিয়ে যাওয়া হয় তাহলে জনগণের কথা কি এখানে আমরা সবাই মিলে আলোচনা করতে পারবো না? আমরা কি একটু সুযোগ সৃষ্টি করব না সবাই মিলে যে এই সমস্যার সমাধানটা কিভাবে করা যায়? আমরা তো কাউকে দোষারোপ করার জন্য এই আলোচনায় যাচ্ছি না, আমরা বাস্তব অবস্থাটা জেনে কি করা যায় সেই বিষয়ই তো আমরা কথা বলতে চাচ্ছি। তো এখন যদি এই সুযোগই দেওয়া না হয় তাহলে আমরা কি ধরে নেব? আমরা ধরে নেব যে জনজীবনে এখন যে প্রবলেমটা সবচেয়ে বার্নিং, এইটাই আমরা এই সংসদে আলোচনা করতে পারলাম না। এটা কি আমাদের জন্য একটা দুর্ভাগ্য হবে না? মাননীয় স্পিকার, আপনি বিবৃতির কথা বলেছেন, তিনি যে বিবৃতি দিয়েছেন আমি বাস্তবের সাথে এর কোনো মিল খুঁজে পাইনি। তা সে বিবৃতি দিয়ে কি হবে? এই বিবৃতিতে কি সমস্যার সমাধান হবে? একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতেছেন যে এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে।
আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলি যদি এই ফ্লোরে আসে, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। জনগণ তো এই দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে। এই জনগণকে সঠিক জায়গায় আনার জন্য আমরাও দায়িত্ব পালন করতে চাই। তাইলে যদি আমাদের নোটিশগুলো এইভাবে কোনোটাই আলোচনায় না আসে, যদি বিবেচনায় না নেন, তাহলে মাননীয় স্পিকার এখানে থাকবো কেন? আর আমরা কথাটা বলবো এই মুহূর্তের সবচেয়ে বার্নিং যে সমস্যা সেইটা নিয়ে। এইটাই যদি না দেন, তাহলে কি আমরা জাস্টিস পেলাম আপনার কাছ থেকে? পেলাম না। মাননীয় নেতা, যদি আমি অনুরোধ করবো যে এইভাবে নোটিশটা নিষ্পত্তি না করে, আপনি আজকে না করেন, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, বিষয়টা আলোচনার জন্য ফিক্স আপ করেন এবং তখন মুলতবি করে এটা আলোচনা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রহস্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপনি নিয়মিত আমাদের আপডেটগুলো দেখতে পারেন। দর্শক, আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। কুমিল্লা 4 মাইক দিচ্ছি, একটু ওয়েট করেন প্লিজ। মাননীয় স্পিকার, কোয়েশ্চন অফ প্রিভিলেজ আন্ডার রুলস 163 এবং হচ্ছে আমাদের কন্ডিশনস অফ অ্যাডমিসিবিলিটি অফ কোয়েশ্চনস অফ প্রিভিলেজের রুলস 165-এর যেই 2 আছে, সেটাকে আমলে নিয়ে কোয়েশ্চন অফ প্রিভিলেজটি করছে মাননীয় স্পিকার। সেটি হচ্ছে আজকে যদি আমরা কার্যপ্রণালী দেখি, এবং এটাও আমলে নিচ্ছে বিধি 45-এ যে তারকা চিহ্নিত প্রশ্নের ডিসক্রিপশনটা, এটা আপনার উপরে আছে, এটা আমরা জানি। আপনি যদি চান সেটা লিখিত বা টেবিলেট দিয়ে দিতে পারেন, সেটাও আমরা জানি। কিন্তু এটা ফাংশনাল ডেমোক্রেসির জন্য এবং এটা ফাংশনাল পার্লামেন্টের জন্য মাননীয় স্পিকার, আমরা কোথায় বলবো? আমরা যদি মাননীয় মন্ত্রীদেরকে জবাবদিহিতার আন্ডারে না আনতে পারি, আমাদের কথা বলার জায়গা একদমই সীমিত। 2 মিনিট, 1 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ড দেওয়া হয়। সেই জায়গায় আমরা মাননীয় মন্ত্রীদেরকে চলমান বিভিন্ন বিষয় আপনার প্রশ্নের মধ্যে তাদেরকে আনি। কিন্তু আমরা দেখেছি গত 2 সপ্তাহের সেশনে আমাদের এই যে তারকা চিহ্নিত প্রশ্নগুলো সংসদের কার্যপ্রণালীতে থাকলেও সেগুলো শুধুমাত্র টেবিলে দিয়ে দেওয়া হয়, যার ফলে আমরা মন্ত্রীদেরকে আমরা প্রশ্ন করতে পারি না। এবং আমি মনে করি এটির মাধ্যমে আমার অধিকার বঞ্চিত হচ্ছে, এবং আমি সম্পূরক প্রশ্ন করতে পারি না, আমি অধিকার বঞ্চিত হচ্ছি। যেমন চলমান ঘটনায় যেটি গুরুত্বপূর্ণ, আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেফতার করা হয়। কার্টুন শেয়ার করার কারণে আমাদের চিফ হুইপ মহোদয় আমাদেরকে ইনভাইট করেছিলেন এই সংসদে, যে উনি বলেছিলেন তিমির এবং হাঙ্গর, এটা স্যাটায়ার করে বলেছিলেন, এটা আমরাও বুঝেছি, এটা উনিও বুঝেছেন। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কার্টুনটি শেয়ার করার কারণে আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয়ের এক কর্মী মামলা করেছে 25 ধারায়। যে মামলা 25 ধারায় যদি সংক্ষেপে বলি, আপনি মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, 1 মিনিট মাননীয় স্পিকার, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় ঠিক না। আছে, আমরা কবে ট্রেজারি ব্রাঞ্চে যাব, 45 মিনিট ধরে কথা বলবো, অবশ্যই বলবো, সেদিন অবশ্যই ইনশাআল্লাহ আসবে। মাননীয় সদস্য, আপনি একটু শেষ করুন দয়া করে। জাস্ট 1 মিনিট মাননীয় স্পিকার। 25 ধারায় রয়েছে, যে বিধিতে মামলা হয়েছে 25 ধারায় রয়েছে যৌন নির্যাতন করা হইলে, সংক্ষেপে বলছি, তাইলে এই ধারায় মামলা করা হবে। কিন্তু মাননীয় স্পিকারের মাননীয় হুইপ মহোদয়ের যেই মিমটি শেয়ার করা হয়েছে, সেখানে কোথায় যৌন নির্যাতন করা হয়েছে? এখানে একটা মিম শেয়ার দেওয়া হয়েছে, যেখানে দেওয়া হয়েছে তিমি মাছ সবাইকে সার্ভ করা হচ্ছে। এবং এই ধরনের মামলায় আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিরোধী দল মতকে দমন নিপীড়নের জন্য গ্রেফতার করা হচ্ছে এবং জামিনও দেওয়া হচ্ছে না। এবং এইখানে কোনো ধারায় 25 ধারায় সাইবার নিরাপত্তা যেটা আইন এই সংসদে পাশ করা হয়েছে, এই আইনে কটূক্তির জন্য বা রাজনৈতিক স্যাটায়ারের জন্য আমাদের হচ্ছে মামলা করার কোনো বিধান নাই। সেই জায়গাতে এই প্রশ্নগুলো আমরা কাদেরকে করব? যদি আমাদেরকে আমাদের এই মৌখিক প্রশ্ন উত্তর পর্বটি যদি আপনারা বাদ দিয়ে দেন, তাহলে আমরা কাদের কাছে প্রশ্ন করব? এটা একটা মনোলগ সেশন হবে, এখানে সবগুলো স্ক্রিপ্টেড থাকবে, মন্ত্রণালয় থেকে যে উত্তর রেডি করে দিবে সেটাই। আমাদের মন্ত্রীরা কাজ করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আমাদের সাথে তাদের যে জবাবদিহিতার যে সম্পর্কটা, এই সম্পর্কটা এই সংসদে নিশ্চিত হচ্ছে না। এবং আমি মনে করছি রুলস 163 এই বিধি অনুযায়ী আমার অধিকার বঞ্চিত করা হচ্ছে, এবং অতি সত্বর এই যে মৌখিক উত্তরদানের যে কর্মসূচিটি রয়েছে সেটি রুলস অফ প্রসিজারে অন্তর্ভুক্ত করা হোক, যাতে করে আমাদের মাননীয় মন্ত্রীদেরকে আমরা জবাবদিহিতার আন্ডারে আমরা আনতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
আমি একটু মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকেও আপনার যারা স্ক্রিপ্ট লিখে দিয়েছে এরা কিন্তু প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানিয়ে দিয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি কাদের খপ্পরে পড়েছেন। আমরা ভেবেছিলাম আপনি লন্ডনে ছিলেন, আপনাকে নির্যাতন করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি যেতে বাধ্য হয়েছিলেন এবং সেখানে গিয়ে আপনি অনেক সময় পেয়েছেন, আপনি নিজেকে প্রস্তুত করেছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি মুখ খুললেই যে অবস্থা দাঁড়াচ্ছে, এর চেয়ে আপনি যে নির্বাক জেস্টার পলিটিক্স করেন সেটাই বোধহয় ভালো। আমরা অনেক সমালোচনা করলাম প্রধানমন্ত্রী কেন কথা বলেন না পার্লামেন্টে ইত্যাদি। মাশাআল্লাহ গতকালকে উনি কথা বলেছেন। এবং এখন উনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমি শুধু এতটুকু বলতে চাই, আপনার প্রতি আহ্বান জানাতে চাই, আপনার তো অনেক উপদেষ্টা আছেন, শুনেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাদেরকে আপনি অর্থনীতি বিষয়ক অমুক বিষয়ক তমুক বিষয়ক উপদেষ্টা করেছেন, আপনি একজন ইতিহাস বিষয়ক উপদেষ্টাও নিয়োগ দেন। তার কারণ হচ্ছে, আপনি যদি আপনার দলের ইতিহাস, যে ইতিহাসের সাথে আপনার বাবা বাংলাদেশের একজন কিংবদন্তি ব্যক্তিত্ব, একজন মহান বীর, যে ইতিহাসের সাথে জড়িত, সেই ইতিহাসটা যদি আপনি ঠিকমতো বলতে না পারেন, এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হয় না। যারা আপনাকে স্ক্রিপ্ট লিখে দেয়, আপনি তাদেরকে এই মুহূর্তে ফায়ার করেন, কারণ তারা আপনাকে ডুবাচ্ছে। কিভাবে ডুবাচ্ছে আপনি যেটা বুঝতে পারছেন না। আপনি মাওলানা ভাসানীর নাম নিয়েছেন, জাতি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছে আপনার প্রতি। এবং এই যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল, আওয়ামী লীগকে এখন আর দল বলার সুযোগ নেই, একটা সন্ত্রাসী সংগঠন। তবু আলোচনার স্বার্থে এই যে এই দুইটা বড় শক্তি মাওলানা ভাসানীর দুইটা জিনিসকে আত্মসাৎ করেছে। একটা দল মাওলানা ভাসানীর নৌকাকে আত্মসাৎ করেছে, আর একটা দল মাওলানা ভাসানীর ধানের শীষকে আত্মসাৎ করেছে। কিন্তু মাওলানা ভাসানীর যেটা রাজনীতি, মজলুমের রাজনীতি, জনগণের রাজনীতি, নিপীড়িতের পক্ষে থাকার রাজনীতি, এটা কিন্তু এরা কেউ নেয় নাই। কারণ আপনারা জানেন যে মাওলানা ভাসানীকে আমরা বলি মজলুম জননেতা, কিন্তু এই দুটো দলের কারোর মধ্যেই কিন্তু আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না। এই বিএনপি অনেক ছলচাতুরি, এতক্ষণ আলোচকরা বললেন যে প্রতি পদে পদে কিভাবে বাংলাদেশের মানুষ তাদেরকে পুরস্কৃত করেছে, আর তারা কিভাবে বাংলাদেশের মানুষকে বারবার খাদের মধ্যে নিয়ে গেছে। এবং এখনকার বিএনপির যে অবস্থা, এখনকার বিএনপির অবস্থা হচ্ছে চোরাবালিতে থাকার মতো অবস্থা। চোরাবালিতে থাকলে আপনি যত নড়াচড়া করবেন তত তলাতে থাকবেন। বিএনপি কিন্তু 2 মাসের মধ্যে নড়াচড়া করতে গিয়ে তলানির দিকে চলে যাচ্ছে। কোথায় গিয়ে শুধু তো তারা যদি তলিয়ে যেত আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অসুবিধা ছিল না, বাংলাদেশকে নিয়ে তারা তলানির দিকে যাচ্ছে। এবং তারা এই 2 মাসের মধ্যে, মাত্র 2 মাসের সরকার, ইতিমধ্যেই অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে 42,000 কোটি টাকার ঋণ নিয়েছে। এখন তাদের অর্থমন্ত্রী সহ ঋণ খেলাপি, বিশিষ্ট ঋণ খেলাপি, সোয়েটার ব্যবসায়ী, গভর্নর সহ 14 সদস্যের দল IMF-এর বৈঠকে গেছে। তাদের আরও $300 কোটি ঋণ দরকার। প্রধানমন্ত্রী তাদের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $2 বিলিয়ন ঋণ চেয়েছেন। কেন? কারণ জ্বালানি খাত, এই সংকটটা তাদেরকে মোকাবেলা করতে হবে। জ্বালানি খাতে এই গত 1 মাস যে স্ক্যাম, এই যে লাইন দেখতে পাচ্ছেন, আজকে আমাদের আসতেও প্রত্যেক আলোচকের আমার ধারণা নর্মাল সময় চেয়ে বেশি সময় লেগেছে। এটার একটাই কারণ, আপনারা তেল লুকিয়ে রেখেছেন, তেল চুরি করছেন। একদিকে বলছেন যে তেলের অভাব নাই, জ্বালানির অভাব নাই, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লাইনের পর লাইন বেড়ে যাচ্ছে। এটা আর কোনো কারণ নাই। কারণ হচ্ছে আপনাদের পলিটিক্যাল সিন্ডিকেটের মধ্যে থাকা যে সমস্ত বাটপার এবং চোররা আছে, তারা এই তেল লুকিয়ে রেখেছে, আর কোনো কারণ নাই। এবং এই লুকিয়ে রাখার ফলে বাংলাদেশের মানুষের কি চরম ভোগান্তির দিকে আপনারা নিয়ে গেছেন। আপনারা বলছেন আগামী 2 মাস পর্যন্ত নাকি তেলের কোনো ঘাটতি নাই। তাহলে এই লাইন লম্বা থেকে লম্বা হচ্ছে কেন? একদিক থেকে গত মাসে অকটেন যা ছিল, এই মাসে অকটেনের মজুদ আমাদের বেড়েছে, তারাই বলতেছেন, এই তথ্য আমাদেরকে দিচ্ছেন। অন্যদিকে লাইন বেড়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে, যদি কোনো তৃতীয় বা আন্তর্জাতিক কোনো তদন্ত সংস্থা দ্বারা আপনারা তদন্ত করে দেখেন, গত 1-1.5 মাসে এই স্ক্যাম পরিচালনা করে তারা হাজার কোটি টাকা এই মার্কেট থেকে উঠিয়ে নিয়ে গেছে, এই চোরেরা, এই বাটপাড়েরা। এবং এই চোরেদের বাটপাড়েদের সর্দার হচ্ছে আজকে বিএনপি। মুখে তারা যতই সুশীল কথা বলো, কিন্তু মূলত হচ্ছে তারা এই জ্বালানি খাতটাকে ব্যবহার করে, এই সংকটটাকে ব্যবহার করে আসলে লুটপাট করছে। এবং যেটা বললাম যে চোরাবালিতে আছে, তারা আরও তলিয়ে যাচ্ছে। 42,000 কোটি টাকা ঋণ নিয়েছে, আরও ঋণ তারা চাচ্ছে। কি করবে কিছু বুঝতে পারছে না। যে একটা ওই যে বাংলাদেশ আমাদের শিবিরের সভাপতি বলে গেলেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, এই অধ্যাদেশটা তারা ল্যাপস করে দিতে চেয়েছিল, বাতিল করে দিতে চেয়েছিল। পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক বিবৃতি দিয়ে বলেছে এই অধ্যাদেশটাকে রাখতে হবে। এখন তারা পড়েছে ফান্দে, ওই যে বগা ফান্দে পড়লে যেমন কান্দে, তারা যেটা পরে করলো, এমন একটা ধারা ঢুকিয়ে দিল যে পাচার এবং লুটপাট বিরোধী একটা অধ্যাদেশকে তারা পাচার এবং লুটপাট সহায়ক একটা আইনে পরিণত করেছে। এই হলো বিএনপি। তাদের এতই ডেসপারেশন যে তাদেরকে লুটপাট এবং পাচার করতেই হবে, এবং তাদেরকে সেটার জন্য এমন একটা আইন করতে হবে, এমন একটা সাংবিধানিক ব্যবস্থা করতে হবে যেটা এই লুটপাট এবং পাচারকে আপনার সহায়তা করে। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকেও আপনার যারা স্ক্রিপ্ট লিখে দিয়েছে এরা কিন্তু প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানিয়ে দিয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি কাদের খপ্পরে পড়েছেন। আমরা ভেবেছিলাম আপনি লন্ডনে ছিলেন, আপনাকে নির্যাতন করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি যেতে বাধ্য হয়েছিলেন এবং সেখানে গিয়ে আপনি অনেক সময় পেয়েছেন, আপনি নিজেকে প্রস্তুত করেছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি মুখ খুললেই
যে অবস্থা দাঁড়াচ্ছে এর চেয়ে আপনি যে নির্বাক জেস্টার পলিটিক্স করেন সেটাই বোধহয় ভালো। এবং আপনি মানুষ প্রশ্ন করা শুরু করেছে, আপনারা একটা জিনিস বুঝেন, মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন তার পক্ষে, এটা খুব বাজে মেসেজ যায় ওই প্রশাসনের কাছে, ওই অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, কারণ তারা র পাওয়ারকে, কারা ক্ষমতায়, কে ক্ষমতা, এটা দেখে সবসময় অ্যাক্ট করতে থাকে। ফলে আপনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন তখন পুরো প্রশাসনিক পাওয়ার সেভাবেই শিফট করে। তা আমরা আপনার ইন্টিগ্রিটির পক্ষে। আমরা চাই না বাংলাদেশে বিএনপি তার কোনো ধরনের পতন ঘটুক, কিংবা বিএনপির যে আজকে যে অবস্থা সেই অবস্থায় বাংলাদেশকে নিয়ে তারা, এর আগে আপনারা 2 বার বাংলাদেশকে সংকটের মুখে ঠেলে দিয়েছেন। আমরা চাই আপনারা সুশাসন নিশ্চিত করেন। এই ফ্যামিলি কার্ড এবং এই পরিবার, আরেকটা যেন কি, ওই ফ্যামিলি কার্ড, আরেকটা হলো কৃষক কার্ড, এই কৃষক কার্ডের এই গিমিক রাজনীতি বাদ দেন দয়া করে। এগুলো হচ্ছে না, কিছু হচ্ছে না। আপনারা 2 দিন পরে এটা চালাতে পারবেন না, এটা বোঝা যাচ্ছে এখনই। শুধুমাত্র আপনারা ওই নির্বাচনে একটা প্রতিশ্রুতি দিয়েছেন, যেহেতু সব জায়গায় ফেল করছেন, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন, এখন এই ফ্যামিলি কার্ড এবং এই আরেকটা কি কার্ড, কৃষক কার্ড দিয়ে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু ইতিমধ্যেই এগুলো যে আপনারা চালাতে পারবেন না সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। নির্বাচনী শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছেন বলে আগামী যে বাজেট আসতে যাচ্ছে সেখানে ইতিমধ্যেই আগের বাজেটের তুলনায় 17% বেশি আপনারা বাজেট করার পরিকল্পনা করেছেন। কোথা থেকে এই টাকা আসবে? বাংলাদেশের মানুষকে আপনারা বোকা একটা ব্লাফের মধ্যে দিতে চাচ্ছেন। এবং যাকে অর্থমন্ত্রী বানিয়েছেন তিনি তো নিজেই জানি না কোথায় মাথা বর্গা দিয়ে রেখেছেন যে এই রকম একটা আইনকে তিনি পাশ করতে যাচ্ছেন। এখন আমাদের কথা খুব পরিষ্কার, আমরা আপনাদেরকে হুঁশে আসতে বলতেছি। আপনারা ভাবছেন যে এটা আপনাদের একটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা সম্ভবত একটা পাঙ্গা, আপনারা বাংলাদেশের মানুষকে ক্ষিপ্ত করছেন। এখনই তারা রাস্তায় নামছে না বলে আপনারা ভাববেন না যে তারা রাস্তায় নামবেন না। আপনারা সবচেয়ে বড় ভুল কোনটা করেছেন আমি বলি, এই অধ্যাদেশ তো বাতিল করছেন, এই জুলাই সনদকেও তো আপনারা বাস্তবায়ন করবেন না, আর গণভোটকে তো খেয়েই ফেলেছেন। কিন্তু সবচেয়ে বড় যেই ভুলটা আপনারা করেছেন বুঝতে পারছেন না, যে বলে না যে কোন দিক থেকে কোন ছোট জিনিস আপনাদের জন্য কোন বড় ডিনামাইট হয়ে বার্স্ট আউট করবে, এটা কিন্তু আপনারা এখনো ধরতে পারছেন না। সেটা হচ্ছে বিসিবিতে আপনারা যে কাণ্ডটা করেছেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমরা সারাদিন জুলাই সনদ, সংস্কার ইত্যাদি নিয়ে কথা বললেও বাংলাদেশে কোটি কোটি তরুণ হয়তো সারাদিন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, কিন্তু তারা ক্রিকেট ফলো করে। এবং সেই ক্রিকেটকে আপনারা যেভাবে বাপের দোয়া ক্রিকেট বা পারিবারিক ক্রিকেট বোর্ডে পরিণত করলেন, স্থায়ী কমিটির 3 জন নেপো কিডসকে ওখানে বসালেন। এই নেপো কিডসদের বিরুদ্ধে নেপালে আন্দোলন হয়েছে এবং তাদেরকে ওখানে বসানোর কারণে সমস্ত স্পটলাইট আপনারা আপনাদের দিকে নিয়ে গেলেন। এবং এর ফলে এখন বাংলাদেশের ওই যে জেনজি তো গেছেই, জেনজি তো এখনো মাঠে আছে, হয়তো কিছুটা ক্লান্ত হয়ে গেছে। এরপরে যে জেন আলফা, তারা দেখলো যে বিএনপি সামান্য একটা বিসিবিকে ছাড়তে চায় না। এবং আপনারা যে নিজেদের দিকে স্পটলাইট নিয়ে গেছেন, এখন পরবর্তীতে কোন দিক থেকে কোন ওয়েভ আসবে তখন কিন্তু আর আমাদের দোষ দিয়েন না যে আমরা আপনাদেরকে সতর্ক করিনি। এখনই সতর্ক করলাম যে বাংলাদেশকে, তরুণদেরকে আপনারা ক্রিকেটের মতো একটা জায়গায় ক্ষিপ্ত করেছেন। এটার খুব ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করবে বলে আমার বিশ্বাস। আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।